আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ১৩ অধ্যায় একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব ময়মনসিংহ বোর্ড ২০২২ সালে। দেখো এখানে ১৬ নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, এই আমাদের বইয়ের এখানে আমাদের ক নাম্বার প্রশ্নে বলা একটা ধারা দেওয়া আছে, সেই ধারা দিয়ে বলতেছে কোন পদ ১০১। খুবই গুরুত্বপূর্ণ পপুলার প্রশ্ন, ক নাম্বারের জন্য কোন পদ টাইপের প্রশ্ন। যখনই কোন পদ দেখবা সেটাকে এনতম পদ ধরে নিতে হবে। আর যেই ধারাটা দেওয়া আছে সেই ধারার প্রথম পদ আর সাধারণত তোমাকে অবশ্যই বের করে নিতে হবে। তো দেখো এই যে ধারাটা, এই ধারাটা যদি তুমি খেয়াল করো, এটা একটা সমান্তর ধারা। কেন? ১৭ থেকে ৫ বিয়োগ করলে ১২, ২৯ থেকে ১৭ বিয়োগ করলে ১২, সবসময় সাধারণ অন্তর আমাদের ১২ আসতেছে, বিয়োগফলটা সমান আসতেছে, তার মানে এটা সাধারণ অন্তর, সমান্তর ধারা। আর এ এর মান হচ্ছে ৫, তাহলে এ ৫ আর ডি ১২। এরপরে কোন পদ ১০১, কোন পদ বললেই আমরা সেটাকে এন তম পদ ধরে নিব। ঠিক আছে, আমরা ধরে নিব যে এন তম পদ সমান ১০১, তাহলে আমরা এন এর মানটা পেয়ে যাব। তো দেখো এখানে সেই কাজটাই আমরা করলাম। আমরা প্রথমে এ এর মান আর ডি এর মান বের করে নিলাম, ৫ আর ১২। এবার আমরা কোন পদ ১০১ বলছে আমরা সেটাকে এন তম পদ ধরে নিব। আমরা লিখলাম যে এন তম পদ হচ্ছে ১০১। এবার এন তম পদের সূত্র কি? এন তম পদের সূত্র a + n - 1 * d, যেটার মান হচ্ছে ১০১। ওই যে ডান পাশে ১০১ এর জায়গায় ১০১। এবার a এর মান আমরা জানি ৫ আর d এর মান হচ্ছে ১২। তো a এর মান ৫ বসাইলাম, d এর মান ১২ বসাইলাম। এবার ক্যালকুলেট করো, ৫ এর জায়গায় ৫, ১২ এর সাথে n গুণ করলে হবে ১২n, ১২ এর সাথে -1 গুণ করলে হবে -১২। এখানে ১০১ এর জায়গায় ১০১, 12n এর জায়গায় 12n থাকলো। ৫ থেকে ১২ যদি বিয়োগ করি তাহলে কত হবে? -7। আর ১০১ এর জায়গায় ১০১ থাকবে। এবার -7 কে ওই পাশে পাঠাইলে +7 হয়ে যাবে। ১০১ এর সাথে ৭ যোগ করলে কত হয়? ১০৮। এবার 12n এর মান ১০৮ হয়ে গেল। তাহলে n এর মান কত হবে? ১২ গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। এই যে 12n সমান কি হলো? 12n সমান ১০৮। তাহলে এখন ১২ গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। ১০৮ কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? ৯। n এর মান হচ্ছে ৯। তার মানে ৯ তম পদ হচ্ছে আমাদের ১০১। কোন পদ ১০১ বলছিল? আমরা পেয়ে গেলাম ৯ তম পদ ১০১। ক নাম্বার প্রশ্ন আমাদের হয়ে গেল। তো ক নাম্বার প্রশ্ন শেষ। এখন কি খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্নে কি বলা আছে? ১ নং ধারাটির n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে -৪৩০, n এর মান নির্ণয় করতে হবে। এখন ১ নং ধারাটা কি? এটাও একটা সমান্তর ধারা। কেমনে? ৪ থেকে ৭ বিয়োগ করো -৩, ১ থেকে ৪ বিয়োগ করো -৩। মানে যাই বিয়োগ করতেছি না কেন আমাদের -3 হইতেছে। তো তার মানে বিয়োগফল সমান। তো সেই ক্ষেত্রে এটাকে আমরা সমান্তর ধারা বলবো। এখন এই ধারার n সংখ্যক পদের সমষ্টি ৪৩০ বলা আছে। n সংখ্যক পদের সমষ্টি ৪৩০, এর মানে হচ্ছে n এর, এখান থেকে আমাদের n এর মান নির্ণয় করতে হবে। তো আমরা এটা সমাধান করি। দেখো প্রথমে a এর মান লিখবো ৭ আর d এর মান লিখবো -3। তো আমরা যদি এখন এটা সমাধানে আসি, খ নাম্বার প্রশ্নে দেখো এটা সমাধানে আমরা প্রথমে লিখলাম যে ১ নং ধারাটি হলো এটা। এই যে ১ নং ধারা যেটা সেটা আমরা লিখলাম। লিখার পরে এই ধারার প্রথম পদ আর সাধারণ অন্তর যেটা সেটা আমরা লিখলাম, এই যে প্রথম পদ আর সাধারণ অন্তর। এবার n সংখ্যক পদের সমষ্টি সূত্র আমরা জানি কি? এটা n/2 * 2a + n - 1 * d। কিন্তু প্রশ্নে বলছে না এটা n সংখ্যক পদের সমষ্টি, ঠিক আছে, কিন্তু এটার মান n সংখ্যক পদের সমষ্টি -৪৩০। তো আমরা এইজন্য এটা সমান -৪৩০ লিখলাম। এখন এটাকে সমাধান করে আমাদের n এর মানটা বের করতে হবে। তো চলো আমরা এটাকে সমাধান করে n এর মানটা বের করার চেষ্টা করি। তো এটাকে আমরা সমাধান করব কিভাবে? আমাদের কাছে a এর মান আর d এর মান দেওয়া আছে, সেটা ব্যবহার করে আমরা এটা সমাধান করব। তো আমাদের এখানে a এর মান হচ্ছে ৭ আর d এর মান -3 দেওয়া ছিল, আমরা সেগুলো বসাইলাম। ৭ দুগুণে কত? আচ্ছা এখানে তুমি বলতে পারো ভাই n এর নিচে 2 কই গেল? এই যে n এর নিচে যে 2 টা ভাগ আকারে আছে, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে। দেখছো 2 এখানে এসে গুণ, এইজন্য এখানে নিচে ২ নাই। আচ্ছা এখন আসো, এখানে ৭ দুগুণে ১৪, -3 এর সাথে n গুণ করলে হবে -3n, -3 এর সাথে -1 গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, আর ৩ একে কত? ৩ একে ৩। দেখো এখানে 3 টা কিন্তু বিয়োগ আকারে না, এই 3 টা গুণ আকারে। কেন? কারণ এখানে ব্র্যাকেট দেওয়া আছে। ব্র্যাকেট দেওয়া থাকলে অবশ্যই বুঝবে যে সেটা গুণ আকারে আছে। আর যদি এখানে ব্র্যাকেট না থাকতো, যদি এমন থাকতো n-1 এরপরে -3, তাহলে সেই ক্ষেত্রে বুঝতো 3 বিয়োগ আকারে। কিন্তু এখানে ব্র্যাকেট দেওয়াতে এখন তুমি বুঝবে যে এটা অবশ্যই গুণ আকারে আছে। তো -3 এর সাথে n গুণ করলে -3n, -3 এর সাথে -1 গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, আর ৩ একে ৩। আর ওই পাশে -860, ৪৩০ এর সাথে ২ গুণ করলে ৮৬০ হয়। এবার এখানে দেখো আমরা এই ১৪ এর সাথে যদি ৩ যোগ করি তাহলে কত হয়? ১৭। আর -3n টাকে আগে লিখলাম -3, এখানে -860। এখন n কে গুণ করে দাও, n এর সাথে -3n গুণ করলে -3n², n এর সাথে ১৭ গুণ করলে ১৭n। এরপরে এই জায়গায় যে -860 সেটা বাম পাশে আসলে +860 হয়ে যাবে। এখন আমরা মাইনাসটা সরাই ফেলবো। কেন? কারণ আমরা যেটার পাওয়ার বেশি সেটাকে আমরা নরমালি ঋণাত্মক রাখি না। তুমি ঋণাত্মক রেখেও ম্যাথ করতে পারো, বাট আমরা নরমালি রাখি। তো এই মাইনাসটা কিভাবে সরায়? মাইনাস সরানোর নিয়ম হচ্ছে উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে দিবা। সো -1 দ্বারা যদি উভয় পক্ষে গুণ করি, এই -3n² হয়ে যাবে প্লাস
-1 দিয়ে গুণ করলেই চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এটা প্লাস হয়ে যাবে, এই প্লাস মাইনাস হয়ে যাবে, এই প্লাস মাইনাস হয়ে যাবে, আর জিরোর সাথে প্লাস মাইনাস কোনো ম্যাটার করে না। এবার আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম করার নিয়ম কি জানো? মিডল টার্ম করার নিয়ম হচ্ছে এই যে লাস্টে যে পদটা আছে সেটার সাথে প্রথম পদ গুণ করতে হবে। 860 এর সাথে তুমি 3 গুণ করবা, 3 গুণ করলে কত হয়? 0 3 6 18 1, তারপরে 3 24 25, 2580 হয়। সো 2580 n স্কয়ার। আর এটা হচ্ছে তোমার মাইনাসের, এটা হচ্ছে প্লাসে, প্লাসে মাইনাসে মাইনাস। তুমি দেখো এই 860 আর 3n স্কয়ার যদি -860 আর 3n স্কয়ার যদি গুণ করো তাহলে -2580 n স্কয়ার হয়। এখন তুমি এমন দুইটা সংখ্যা নিতে হবে যাদেরকে গুণ করলে এই -2580 n স্কয়ার হয়। সেই দুইটা সংখ্যা কি? সেই দুইটা সংখ্যা এই -60 n +43 n। এই যে দেখো এই -60 n এর সাথে যদি +43 n গুণ করো, এই 60 আর 43 গুণ করলে হবে 2580, n আর n গুণ করলে হবে n স্কয়ার, এটা মাইনাসের এটা প্লাসের, মানে প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস। এছাড়াও এই দুইটাকে গুণ করলে তো এটা হচ্ছে, এবং এই দুইটাকে যোগ বিয়োগ করলে মাঝখানে রাশিটা হইতে হবে। আসলে তাই হচ্ছে, -60 এর সাথে +43 যোগ করলে কত হবে? -17, আর এখানে n ছিল, n হবে, সেটা মিডল টার্ম। এবার আসলে আমরা এখান থেকে কমন নেব। প্রথম দুইটা থেকে কমন যায় 3n, 3n যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে এখানে থাকবে n-20। এই জায়গা থেকে কমন যায় 43, 43 কমন গেলে n-20। এখন এখানেও n-20 আছে, এখানেও n-20 আছে, আমি একটা n-20 কমন নিলে বাকি থাকে 3n + 43, সেটা লিখে ফেললাম, এটা ইকুয়াল টু 0। এবার লিখবে হয় এটা সমান 0, না হয় এটা সমান 0। তো এটা সমান যদি 0 হয় তাহলে n এর মান হবে 20, আর এটা সমান যদি 0 হয় তাহলে +43 এর পাশে গেলে -43, 3 গুণাকার আছে, ভাগ হয়ে যাবে। আর আমরা জানি পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তাই n এর মান ওটা নিব না, n এর মান হচ্ছে 20, n এর মান নির্ণয় করতে বলে आंसर হয়ে গেল। তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নটা কিন্তু সমাধান হয়ে গেল। এখন আমরা আমাদের সর্বশেষ প্রশ্ন, যেটা গ নাম্বার প্রশ্ন, সেটা আমরা দেখব। সো গ নাম্বার প্রশ্ন দেখো, একটা গুণোত্তর ধারা দেওয়া আছে, একটা ধারা দেওয়া আছে, ধারাটার মাঝখানে তিনটা পদ দেওয়া নেই, x y z দেওয়া আছে। এই ধারাটা দিয়ে বলতেছে এটা একটা গুণোত্তর ধারা, 7 আছে শুরুতে, আর পঞ্চম পদ 1792। এখন গ নাম্বার প্রশ্নে কি বলছে, প্রশ্নটা এদিকে চলে আসছে। তো গ নাম্বার প্রশ্নে আমাদের এখানে বলা হচ্ছে যে আমরা এই 2 নং যে ধারাটা আছে সেখান থেকে x y z যে তিনটার মান দেওয়া নাই, সেই তিনটা আমাদের বের করতে হবে। সমস্যা নাই, আমরা এটা বের করতে পারবো। এটাও মাঝে মাঝে পরীক্ষা আসে, খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না, বাট মাঝে মাঝে পরীক্ষায় আসে। তো গ নাম্বার প্রশ্নে যে ধারাটা দেওয়া আছে সেই ধারাটা আমরা প্রথমে লিখলাম। এবার আমরা প্রথম পদ তো দেওয়া আছে 7, প্রথম পদ 7 ধরে নিলাম। সাধারণ অনুপাত এখানে বের করতে পারবো না, কারণ সাধারণ অনুপাত আমরা লিখতে পারি x ভাগ 7, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, বাট x ভাগ 7 এটা দিয়ে তুমি খুব বেশি একটা সুবিধা করতে পারবে না। এইজন্য সাধারণ অনুপাত আমরা r ই ধরে রাখবো, অন্য কিছু বের করব না। এখন আসো, এর মান 7, সাধারণ অনুপাত r। তোমাকে এখন যে কাজ করতে হবে, তুমি এখানে দেখবে কোন পদের মান দেওয়া আছে। তুমি দেখতে পাচ্ছ পঞ্চম পদের মান আছে 1 2 3 4 5, পঞ্চম পদের মান আছে। তো তুমি এখন আগে পঞ্চম পদের সূত্র দিয়ে পঞ্চম পদটা বের করো। পঞ্চম পদের সূত্র কি? পাঁচতম পদের সূত্র হবে ar⁻5 - 1, কারণ n তম পদের সূত্র হচ্ছে ar⁻n-1। সো পাঁচতম পদের সূত্র হবে ar⁻5 - 1, 5 - 1 মানে কত? 4। তার মানে ar⁻4, এটা হচ্ছে আমাদের পঞ্চম পদ। এখন পঞ্চম পদ তুমি পাইছো ar⁻4, বাট প্রশ্নে কত আছে? 1792। তাহলে তুমি এখন বলতে পারো ar⁻4 = 1792। হ্যাঁ, লিখলাম ar⁻4 = 1792। এবার এর মান তুমি জানো, এর মান কত? 7। তাহলে এর মান আমি এখানে 7 বসাই দিলাম। 7 r⁻4 = 1792। এখন আসো r⁻4 সমান কি হবে? এই 7 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 1792 কে 7 দিয়ে ভাগ করলে হয় 256। এখন এখানে যেহেতু বাম পাশে r⁻4 আছে, তোমার ডান পাশেও r⁻4 ই আনতে হবে। 256 কে কত r⁻4 লেখা যায়? 4 টু দি পাওয়ার, মানে কত টু দি পাওয়ার 4 লেখা যায়? 4 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 4 মানে 256। সো এই জন্য আমরা 256 কে 4 টু দি পাওয়ার 4 লিখব। কেন? কারণ আমরা এই r⁻4 এটা বাদ দাও, মনে করো অনেকে এটা কনফিউজ হয়ে যায়। r⁻4 = 256 কে আমি 4 টু দি পাওয়ার 4 লিখব। কেন? কারণ এই পাওয়ার কেটে দিতে পারবো, আমরা r এর মান পেয়ে। r এর মান কিন্তু তখন পাই নাই, এখন r এর মান পেয়ে গেছি। এই যে r এর মান শুধু r ছিল, এখন r এর মান পেয়ে গেছি 4। তাহলে a এর মান 7, r এর মান হচ্ছে 4। তাহলে a আর r পেয়ে গেছি। কিন্তু আমাদের বলছিল x y z, x ছিল দ্বিতীয় পদ, দ্বিতীয় পদটা ছিল তোমার x, তৃতীয় পদ যেটা ছিল সেটা ছিল তোমার y, চতুর্থ পদ যেটা ছিল সেটা তোমার হচ্ছে z। তাহলে এখন আমরা প্রথমে দ্বিতীয় পদ বের করব, সেটাই x হয়ে যাবে। তো দ্বিতীয় পদ যেটা ছিল আসলে x। এখন দ্বিতীয় পদের সূত্র কি? দ্বিতীয় পদের সূত্র ar⁻2 - 1। 2 - 1 মানে কত? 2 থেকে 1 বিয়োগ করলে 1, পাওয়ার 1 লেখা লাগে না, মানে ar থাকে, যে ar। তাহলে a এর মান আর r এর মান বসাই দাও। 7 আর 4, 4 7 28। তাহলে 28, দ্বিতীয় পদ আসছে 28, মানে x এর মান কত? x এর মান 28। তাহলে আমরা x এর মান পেয়ে গেছি, এই যে x এর মান 28। এবার তৃতীয় পদ হচ্ছে y। তৃতীয় পদের সূত্র কি হবে? ar⁻3 - 1। 3 - 1 মানে কত? 2, ar স্কয়ার। তাহলে a এর মান 7, r এর মান 4, 4 স্কয়ার।
তাহলে 4 স্কয়ার মানে 16, 16 এর সাথে যদি আমরা 7 গুণ করি তাহলে 112, তার মানে দ্বিতীয় পদ y ছিল, y এর মান 112, এই যে y এর মান 112। তৃতীয় পদ কি হবে, a r টু দি পাওয়ার 3 - 1, সরি তৃতীয় পদ তো বের করছি, এখন চতুর্থ পদ কি হবে, a r টু দি পাওয়ার 4 - 1, a r টু দি পাওয়ার 4 - 1 মানে কি, a r কিউব, এই যে a r কিউব, এর মান আর এর মান বসাও, ওইটাই z হয়ে যাবে। সো এর মান আর এর মান যদি বসাই, এই যে এর মান 7, আর এর মান হচ্ছে 4, আর এর উপর কিউব আছে, কিউব দিলাম, ক্যালকুলেট করলে 448, এটা হচ্ছে z এর মান। তাহলে x y z তিনটার মানই পেয়ে গেলাম। এরই মাধ্যমে আমরা আমাদের এটা সমাধান করে ফেললাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ভালোভাবে প্রিপারেশন নাও, ভালোভাবে পড়ালেখা করো, ইনশাআল্লাহ তোমার এই অধ্যায়ে আর কোনো প্রবলেম থাকার কথা না। আমাদের বইগুলো যারা সংগ্রহ করেছো, এই বইগুলোর A to Z শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে বেসিক পাঠ্য বই, বোর্ড প্রশ্ন, এমসিকিউ দেওয়া আছে, সাজেশন দেওয়া আছে, ওইগুলো ফলো করলে তোমার ইনশাআল্লাহ আর কোনো কিছুরই প্রয়োজন নাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।